আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থের গঠন অধ্যায়ের ইলেকট্রন বিন্যাসের নীতি এবং এর ব্যতিক্রম এই টপিকটা নিয়ে আলোচনা করব। এটা বোর্ড পরীক্ষা থেকে শুরু করে কলেজ মানে স্কুল পরীক্ষা সবগুলোতেই ইম্পর্টেন্ট। তো আসেন শুরু করা যাক। প্রথমে এই ইলেকট্রনের বিন্যাসের নীতি সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল। তো রাদারফোর্ডটা অত বেশি লাগবে না, তবে বোর পরমাণু মডেলটা দরকার। বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল বলে যে নিউক্লিয়ার পরমাণুতে ইলেকট্রন একটা সুনির্দিষ্ট ব্যাসার্ধের কিছু বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়। যদি একটা পরমাণু হয়, যদি সোডিয়াম ধরি, সোডিয়ামের একটা পরমাণু, এই পরমাণুতে ইলেকট্রন কিছু সুনির্দিষ্ট, এটা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা কিছু সুনির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়। অর্থাৎ ইলেকট্রনটা একটা সুবিন্যস্তভাবে একটা বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়। এই যে কক্ষপথটা আছে, এই কক্ষপথটাকে বলা হয় প্রধান শক্তি স্তর বা এন বা প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর, এই শক্তি স্তরে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে কীভাবে? বৃত্তাকার কক্ষপথে। এখন বৃত্তাকার কক্ষপথে আবর্তিত থাকে, তাহলে এন এর মান যদি 1 হয়, এন ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সেটা প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর যাকে প্রকাশ করা হয় কে দ্বারা। এখন এন যদি 2 হয়, তাহলে দ্বিতীয় শক্তি স্তর, সেটাকে বলা হয় এল দ্বারা। এন যদি 3 হয়, তাহলে তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে এম দ্বারা প্রকাশিত হয়। এন যদি 4 হয়, তাহলে চতুর্থ শক্তি স্তর, যাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর এই এন এর মান থেকে আমরা জানতে পারবো যে একটা শক্তি স্তরে টোটাল সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এই সূত্রটা হচ্ছে 2 × n²। তাহলে এন এর মান যদি 1 হয়, এন ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। এন যদি 2 হয়, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2n² × 2 × 2 তার উপরে স্কোয়ার, টোটাল 4টি। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে যদি দেখুন হিলিয়ামের যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে হিলিয়ামের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টি? 2টি। তারপর যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তাহলে লিথিয়ামের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2n², 2টি। তার বাকি যে ইলেকট্রনটা সেটা দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে। তাহলে 2,1, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 1টি, 3টি। কারণ এভাবে পর্যায়ক্রমে আর্গন পর্যন্ত করা যায়। কিন্তু যখন আমরা পটাশিয়ামের ক্ষেত্রে আসবো, পটাশিয়াম হচ্ছে 19, তাহলে পটাশিয়ামে এখান থেকে আমি দেখি যে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। আমরা দেখলাম প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টি, তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 8টি, এবং তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 18টি। তার মানে এই তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 2, 8, 8 এবং 1। প্রথম শক্তি স্তরে থাকবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি, তৃতীয় শক্তি স্তরে থাকবে আবার 8টি, এবং চতুর্থ শক্তি স্তরে চলে যাবে হচ্ছে 1টি। তাহলে আমরা যেখানে দেখলাম যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 8টি ইলেকট্রন পূর্ণ করে বাকি 19তম ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে চলে গেছে। এটা কেন? এটা একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেনে থাকতে পারে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে না থেকে চতুর্থ শক্তি স্তরে কেন যায়, যদিও বা তৃতীয় শক্তির স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18। এখন এইটা জানার জন্য আমাদের যে ধারণা জানতে হবে সেটা হচ্ছে উপশক্তি স্তর। ইলেকট্রন একটা পরমাণুর নিউক্লিয়াসে আবর্তিত, নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন আবর্তিত হয় সেটা প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরটাকে অনেকগুলো উপশক্তি স্তর বা অরবিটালে ভাগ করা যায়। অর্থাৎ এই প্রধান শক্তি স্তরটাকে ভেঙে আবার অরবিটাল করা হয়েছে।
এখন যদি n ইকুয়াল টু 1 মানে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি অরবিটালকে আমার প্রকাশ করা হয় l দ্বারা, এটা হচ্ছে অরবিটাল। অরবিটাল l ইকুয়াল টু বলা যায় n মাইনাস 1 মানে প্রধান শক্তি স্তর থেকে এক বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে l মানে অরবিটাল বা উপশক্তি স্তর। এখন n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে l ইকুয়াল টু হবে n মাইনাস 1 অর্থাৎ 0। তাহলে 0 বলতে এখানে একটা, তাহলে একটা উপশক্তি স্তর আছে, মানে প্রধান শক্তি স্তর যদি 1 হয়, প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর থাকবে একটা, এটাকে প্রকাশ করা s দ্বারা। যেহেতু n ইকুয়াল টু 1 তাহলে 1s। এখন n ইকুয়াল টু যদি 2 হয় মানে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে l মানে উপশক্তি স্তর থাকবে n মাইনাস 1, 2 মাইনাস 1 তাহলে একটা, এটাকে প্রকাশ করা হবে 0 এবং 1, মানে 1 বলতে এখানে 0 এবং 1 মানে হচ্ছে দুইটা, তাহলে এটাকে প্রকাশ করা হবে p দ্বারা। যেহেতু দ্বিতীয় শক্তি স্তর তাহলে 2p। এভাবে আবার n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে l ইকুয়াল টু n মাইনাস 1 মানে 3 থেকে একবার দিলে হবে 2, এটাকে প্রকাশ করা হয়, এটা হচ্ছে 0 1 2 তার মানে হচ্ছে তিনটা, এটাকে প্রকাশ করা হয় d দ্বারা। যেহেতু n ইকুয়াল টু 3 তাহলে 3d। এভাবে n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে n ইকুয়াল টু 3 বা এটা হচ্ছে 0 1 2, হ্যাঁ 0 1 2 0 1 2 3, তাহলে এটা হচ্ছে f বা যেহেতু এটা 4 আছে তাহলে 4f। এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তাহলে n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে উপশক্তি স্তর n মাইনাস 1 0, তারপরে একটা, তাহলে এটাকে s দ্বারা প্রকাশ করা হয়। এবং যদি n ইকুয়াল টু 1 তাহলে 1s। n ইকুয়াল টু যদি 0 হয় তাহলে উপশক্তি স্তর থাকবে, দ্বিতীয় শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর থাকবে একটা, এটা 0 এবং 1, তাহলে s এর জন্য একটা 2s, 0 এর জন্য 2s থাকবে এবং সেখানে থাকবে 2p, এখানে একটু বলে যায়। এরপর n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে উপশক্তি স্তর হবে 2, 0 1 2, 0 এর জন্য হবে 3s, 1 এর জন্য হবে 3p এবং 2 এর জন্য হবে 3d। এবং n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে উপশক্তি স্তর থাকবে তিনটা, 0 1 2 3, এখানে হবে s এর জন্য হবে 4s, p এর জন্য হবে 4p এবং দিয়ে 2 এর জন্য হবে 4d এবং 3 এর জন্য হবে 4f। তাহলে এই আমাদের উপশক্তি স্তরের ধারণা। এখন কোনো মানে শক্তি স্তরে উপশক্তি স্তরের ইলেকট্রনগুলো মানে উপশক্তি স্তরের শক্তির ক্রমবিন্যাস অনুযায়ী বসে, মানে প্রথমে নিচের শক্তি স্তরে থাকবে, ইলেকট্রন পূর্ণ করবে, এরপর উপরে শক্তি স্তরে যাবে। এইভাবে পর্যায়ক্রমে শক্তি স্তর মানে শক্তির মানক্রমে, মানের ঊর্ধ্বক্রমে ইলেকট্রনগুলো সারিবদ্ধভাবে উপশক্তি স্তরে স্থাপিত হবে। অর্থাৎ যে উপশক্তি স্তরের মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর যেখানে উপশক্তি স্তরের মান বেশি সেখানে যাবে, তারপর এর চেয়ে উপশক্তি স্তরের মান যেটা বেশি হবে সেই উপশক্তি স্তরে ইলেকট্রনটা প্রবেশ করবে। তো এখন 3d এবং হচ্ছে 4p এই দুটোর মধ্যে কোনটার মান বড়, মানে কোন উপশক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে? তাহলে এখানে 3d-র জন্য n ইকুয়াল টু হবে 3 এবং d এর জন্য এখান থেকে আগেই দেখলাম d এর জন্য হবে 2, তাহলে টোটাল n প্লাস l, সরি এটা l এর জন্য হবে 2, তাহলে n প্লাস l এটা হচ্ছে 5। এবং এখানে দেখো 4p এর জন্য n ইকুয়াল টু 4 এবং l এর জন্য l ইকুয়াল টু 1, যেহেতু p আছে তাহলে 1, তাহলে n প্লাস l ইকুয়াল টু 5। তাহলে এখানে দেখলাম n প্লাস l এর মান। আচ্ছা, n প্লাস l এর মান যেখানে কম থাকবে সেটা হচ্ছে কম যদি থাকে সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর যদি n প্লাস l এর মান যদি বেশি হয় তাহলে সেটা হবে উচ্চ শক্তি স্তর। তাহলে মানের উচ্চক্রমে, অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন যাবে, তারপর উপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে। তাহলে এখানে তো দুটো ভ্যালু সেম হয়ে গেল, তাহলে কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর? এখানে দেখো, এখানেও n প্লাস l ইকুয়াল টু 5, এখানেও n প্লাস l ইকুয়াল টু 5, তাহলে কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর হবে? এই ক্ষেত্রে n এর মানটা আমরা কাউন্টার মানে বিবেচনা করবো। n এর মান যেখানে বড় সেটাই হবে উচ্চ শক্তি স্তর, আর n এর মান যেখানে ছোট
সেটাই হবে নিম্ন শক্তি স্তর। তাহলে এখানে দেখো 3D এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3 আর 4p এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4, তাহলে বড় কোনটা 4p, তাহলে এটাই হবে উচ্চ শক্তি স্তর। তাহলে এখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে, আগে এখানে ইলেকট্রন প্রবেশ করবে। এখন কথা হচ্ছে এটা আমি পড়াচ্ছি কেন, এটা পড়াচ্ছি হচ্ছে পটাশিয়ামে যে 19তম ইলেকট্রন আছে সেটা 19তম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে না থেকে চতুর্থ শক্তি স্তরে যায় কেন, এই ব্যাখ্যাটার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন দেখি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা কেন তৃতীয় শক্তি স্তরে না থেকে চতুর্থ শক্তি স্তরে যায়। তাহলে পটাশিয়াম হচ্ছে 19, তাহলে থাকবে 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6, দেন হচ্ছে 3 স্কোয়ার, তাহলে গেল 10 12 18, হ্যাঁ 3p6, এবং এখানে 3D-তে যাওয়ার কথা ছিল, তা না গিয়ে হবে 4s1, তাহলে হচ্ছে 10 12 13 14 15 16 17 18 আর হচ্ছে 19তম ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে গেল। এটা হচ্ছে n = 1 প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে n = 2 বা দ্বিতীয় শক্তি স্তর, আর এই তিনটা মিলে হবে n = 3 বা তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে n = 4 বা চতুর্থ শক্তি স্তর। তাহলে এখানে দেখা গেল ইলেকট্রন 19তম ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে না থেকেও, যদিও এখানে সর্বোচ্চ 10টা ধারণ করতে পারে, তা না থেকে চতুর্থ শক্তি স্তরে চলে গেল। এটা কেন? 3D এবং হচ্ছে 4f এর মধ্যে দেখো 3D এবং 4f এর মধ্যে আমরা আগেই বলছি যে যেটা শক্তি স্তরের মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেটা শক্তি স্তরের মান বেশি, শক্তির ক্রম বেশি, সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে 3D এবং হচ্ছে 4s এর মধ্যে n প্লাস l এর মান এখানে হচ্ছে 3 + 2 5, আর এখানে n প্লাস l এর মান হচ্ছে 4 + 0, যদি s এর জন্য 0 তাহলে 4, তাহলে নিম্ন শক্তি স্তর কোনটা 4s হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর 3D হচ্ছে উচ্চ শক্তি স্তর। তাহলে নিম্ন শক্তি স্তর ফিল আপ করে তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে যেহেতু এখানে সর্বোচ্চ 2টা ধারণ করতে পারে, এখানে আরও একটা ধারণ করতে পারে, তাহলে এটাকে ফিল আপ করে দেন তারপর হচ্ছে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এখন এই শক্তির ক্রমটা আমরা কীভাবে বের করব? এই ক্রমটা বের করার জন্য বইয়ে সুন্দর একটা গ্রাফ দেওয়া আছে। শক্তির ক্রম, অরবিটালের শক্তির ক্রম, তাহলে এটা হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s। তারপর তিনজন প্রত্যেকটা ঘর কেটে দিলাম, এখানে কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, দেন এইভাবে আরও করে কেটে দিলাম, লাস্ট এটা কেটে দিলাম। এখন আমরা এই দুটা মাথাকে যুক্ত করে দেবো, এটা 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 যুক্ত করে দিলাম। তাহলে প্রথমে আসবে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, না 3s এর পর 3p, হ্যাঁ 3p, দেন এখান থেকে আসলো 3d, 3s 3p 3s 3p 4s, তারপর 3d, then 4p 5s, then 4d, 5p 6s, 6s 4f 5d, 6p 7s, 6p 7s,
দেন 5p 6d 5f 6d 7p দেন হচ্ছে 8s। তখন এইভাবে মানের ঊর্ধ্বক্রম মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রম এরা বসায় দেব। আচ্ছা, তোমার যদি এটা মনে থাকে তাহলে ইজিলি শক্তির ক্রমটা বের করা যায়। আর এটা মনে না থাকলে কোনো সমস্যা নেই, আমরা এইভাবে প্রথাগত নিয়ম অনুযায়ী বের করতে পারবো। যেমন 8s এবং 7p যদি বিবেচনা করো, 7p এবং হচ্ছে 8s, 7 n প্লাস l এর মান, 7p এর জন্য হচ্ছে 1, তাহলে 7 আর 1 8, আর এখানে হচ্ছে 8 8 0। তাহলে এটার মধ্যে কোনটা বেশি হবে? যেহেতু 7 এর মান কম তাহলে এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এটা n এর মান যেহেতু বেশি তাহলে এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। এখানে দেখো 7p হচ্ছে 8s এর মান বড়, যেহেতু দুটোর মান সমান কিন্তু n এর মান 8s এর ক্ষেত্রে বেশি, তাহলে এটা হচ্ছে মানে উচ্চ। তো এইভাবে এই সবটা আমরা দেখলে ইজিলি যে কোনো শক্তির ক্রম বের করা যায়। তো এটা সৃজনশীল ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে অরবিটালের শক্তিক্রম। এখন কোনো একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কতটা ধারণ করতে পারে? একটা অরবিটালে, যে কোনো একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা করে। কারণ একটা শক্তি স্তরের আন্ডারে টোটাল কয়টা অরবিটাল থাকবে এটা বের করার তো সূত্র হচ্ছে 2 × l + 1, একটা শক্তি স্তরের আন্ডারে টোটাল এতটা অরবিটাল থাকবে, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। এখন একটা অরবিটাল যদি সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে এটা যদি অরবিটাল সংখ্যা হয় তাহলে প্রত্যেকটা অরবিটাল 2টা করে ইলেকট্রন ধরবে, তাই × 2। তাহলে একটা শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 × 2l + 1। তার মধ্যে 2টাকে বাদ দিয়ে দিলে সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা, আর 2 গুণ দিয়ে দিলে সেটা হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা বেরিয়ে আসবে। এখন পরীক্ষায় আমরা কোশ্চেন আসে মাঝে মাঝে যে m শক্তি স্তরে টোটাল সর্বোচ্চ কতটা ইলেকট্রন ধরবে, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? m শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এটা গ বা ঘয়ের জন্য আসে মাঝে মাঝে। এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন, এটা ছক করে দিতে হয়। তো এইভাবে এটা কীভাবে লিখবো এটা আর কি দেখাচ্ছি এখন। অর্থাৎ এম শক্তি স্তর, এম এর মান কত? KLM, n = 3। তাহলে n = 3 শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে প্রথম হচ্ছে প্রধান শক্তি স্তর n, আমাদের m সমান হচ্ছে 3, n এর মান যদি 3 হয় তাহলে সেটা হবে m। তাহলে n = 3, 3 এর জন্য l এর মান কত থাকবে? n - 1 মানে 2, হচ্ছে 0 1 এবং হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে s এর জন্য, এটা হচ্ছে p এর জন্য, এটা হচ্ছে d এর জন্য। তাহলে 3p এর জন্য, এটা হচ্ছে d এর জন্য, তাহলে 3s এভাবে। আচ্ছা, আর ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন একটা অরবিটালের জন্য সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে 2টা, তাহলে 2 × 2l + 1। যেহেতু এখানে n এর মান 0 তাহলে এখানে হবে l এর মান যেহেতু 0 তাহলে হচ্ছে 2টা, এখানে l এর মান হচ্ছে 1, 2 × 2l + 1 = l এর মান যদি 1 বসাই, 2 × 2 আর 3 × 3 = 6টা, আর এখানে d এর জন্য l এর মান হবে 2 যদি হয় তাহলে 2 × 2l + 1, তাহলে 2 × 2 = 4, 4 × 5, 5 × 2 = 10। তাহলে m এর জন্য টোটাল মোট ইলেকট্রন হলো 2 6 আর 10 18টা। আর এটার ক্রস চেক করার জন্য আমরা আগের যে সূত্রটা একটা প্রধান শক্তি যদি টোটাল কতটা ইলেকট্রন আছে এটা বের করার যে সূত্রটা 2n² এটা দিয়ে করতে পারি। 2n² সমান যেহেতু m = 3 তাহলে 3 নম্বর শক্তি স্তর, 3 এর উপর স্কোয়ার, 3 থেকে 9 2 × 18, এখানে 18 বেরোচ্ছে, এখানে 18 বেরোচ্ছে। তো এই জন্য প্রথমে এখানে দেবো প্রধান শক্তি স্তর, তারপর উপশক্তি স্তরের নাম SP, এখানে ভাগ করে দেবো
পি এবং ডি, এবার হচ্ছে কতটা করে ইলেকট্রন আছে, এবার লাস্টে যোগ করে দেবো। যোগ করে দিলে টোটাল যে ইলেকট্রনটা বের হবে এটাকে আমরা এই সূত্র দিয়ে আবার মানে পরীক্ষা করে নেব যে আসলে ঠিক আছে কিনা। প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ হচ্ছে 2 × n²। এখানে 3 মান বসে দিলাম, যেহেতু n = 3, তাহলে টোটাল 18টা, এখান থেকে বের হলো 18টা, তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। তো এটা ঘয়ের জন্য আসে। এখন ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রম কি? ধরো ক্রোমিয়াম হচ্ছে 24, ক্রোমিয়াম যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1² 2² 2p6 3² 3p6, তাহলে 18টা, 18 আর 2 20 আর 4 24, তাহলে এমন হওয়ার কথা ছিল যে 3p6, তারপর যেহেতু ডি এর মানে শক্তির মান 4s এর তুলনায় বেশি, তাহলে 4s আগে ইলেকট্রন যাবে, এটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এস এর জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, তাহলে 2 আর যেহেতু ডি, তারপর বাকি ইলেকট্রনগুলো ডিতে চলে আসবে। হওয়ার কথা ছিল এরকম, কিন্তু আসলে এরকম হয় না, এটা আসলে ভুল। এটা কেন হয় না? এখানে ইলেকট্রনটা প্রথমে 1² 2² 2p6 3² 3p6 3d 5 এবং 4s1, মানে এখান থেকে একটা ইলেকট্রন চলে এখানে আসে। এটা কেন? কারণ প্রত্যেকটা পরমাণু চায় নিজেকে একটা স্টেবল জায়গায় রাখতে, মানে সুস্থিত জায়গায় থাকতে। কারণ সুস্থিত জায়গা যদি না থাকে সেই পরমাণুটা ভেঙে যাবে, মানে বিকিরণ হবে আগে পরমাণুতে। তো ওই পরমাণুটা নিজেকে সুস্থিত জায়গায় রাখতে এই ইলেকট্রনটা মানে অর্ধপূর্ণ, মানে তার অরবিটালটাকে অর্ধপূর্ণ বা পূর্ণ করে। আমরা জানি 3D এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, কী হবে 2 × 2l + 1, এল এর জন্য হচ্ছে 2 2 × 2 = 4 + 1 5 10টা, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা। 10টার মধ্যে এটা যদি অর্ধপূর্ণ করি তাহলে হচ্ছে 5টা। তাহলে ওই পরমাণুটা যদি ওই অরবিটালের মধ্যে অর্ধপূর্ণ ইলেকট্রনটাকে অর্ধপূর্ণ করে তাহলে সেটা স্টেবল থাকে, মানে পরমাণুটা স্টেবল থাকে। সেই পরমাণুটা নিজেকে সুস্থিত রাখার জন্য তার অরবিটালগুলোকে সবসময় পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় রাখতে চায়। কপারের ক্ষেত্রে 1² 2² 2p6 3² 3p6, দেন হচ্ছে 4s2 এবং 3d9। এটা হওয়ার কথা ছিল এরকম, কিন্তু এমনটা হয় না। না হয়ে যেহেতু 9টা আছে, একটা পূর্ণ করতে আর একটা মাত্র ইলেকট্রন লাগে, তাহলে এই 4s থেকে একটা ইলেকট্রন এসে এখানে এই জিনিসটা পূর্ণ করে দেবে। পূর্ণ করে দিলে সেটা বেশি সুস্থিত থাকবে। সেই জন্য আমার হচ্ছে কপারের ইলেকট্রন আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এই যে ব্যতিক্রম দেখা যায়। তো এটা হচ্ছে বোর্ড পরীক্ষার গ এবং ঘয়ের জন্য আসে। এটা মনে হয় কোন বোর্ড, আচ্ছা চট্টগ্রাম বোর্ডে আসছিল এরকম একটা কোশ্চেন। এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করে আসেন। চট্টগ্রাম বোর্ড 23, দেওয়া আছে 4f 4p 4d 4f 4p এবং হচ্ছে 4d, আর 2 নম্বর দৃশ্য দেওয়া আছে যে একটি মূলের প্রকৃত ভর, একটা মূলের প্রকৃত ভর দেওয়া আছে হচ্ছে 5.357 × 10⁻⁻23 গ্রাম, এবং নিউট্রন সংখ্যা দেওয়া আছে 17। তাহলে মৌলটি শনাক্ত করো। নিউট্রন সংখ্যা দেওয়া আছে 17, তাহলে গ নম্বর কোশ্চেনে দেওয়া আছে এই দৃশ্যপট 2 থেকে মৌলটি শনাক্ত করো। আর ঘ নম্বরে দেওয়া আছে যে 4f 4p এবং 4d এর মধ্যে শক্তির ক্রম ব্যাখ্যা করো। তো এই হচ্ছে গ এবং ঘয়ের কোশ্চেন। সব গ থেকে শুরু করি। তাহলে মৌলটি শনাক্ত করো, তাহলে ডাটাগুলো আলাদা করে লিখে নিয়ে আগে। আচ্ছা, প্রকৃত ভরটাকে ধরলাম m সমান দেওয়া আছে 5.357
5.357 ইন্টু 10⁻⁻23, আর নিউট্রনের সংখ্যা দেওয়া আছে 17। এখন মৌলটাকে বের করতে হবে। এটা জানার আগে জানতে হবে পরমাণুর সাংগঠনিক কণা বা হচ্ছে মৌলিক কণা। একটা পরমাণুর সাংগঠনিক কণা, সাংগঠনিক কণা বা হচ্ছে মৌলিক কণা, মৌলিক কণা হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। এখন ইলেকট্রনের আধান হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের ক্ষেত্রে সেম, যেহেতু একটা পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, তার মানে পরমাণুর কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে তার নিউক্লিয়াসে ততটি প্রোটন থাকতে হবে। যেহেতু পরস্পর আধান বিপরীত আধান, তবেই ইলেকট্রনটা মানে পরমাণুটা হচ্ছে আধান নিরপেক্ষ হবে। তাহলে এখানে হবে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ, এটা হচ্ছে 0। এটা হচ্ছে প্রকৃত আধান, প্রকৃত আধান। এখন প্রকৃত ভর, ইলেকট্রনের জন্য হচ্ছে 9.11 10⁻28 গ্রাম, আর প্রোটনের জন্য হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, আর নিউট্রনের জন্য 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। প্রকৃত আধান গেল, প্রকৃত ভর গেল, আর আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান হচ্ছে -1, এটা হচ্ছে পজিটিভ, +1 এটা হচ্ছে 0, এটা হচ্ছে আপেক্ষিক আধান। আর এটা হচ্ছে আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর হচ্ছে 1, এটা আপেক্ষিক ভর, এটা হচ্ছে 0। ইলেকট্রনের জন্য আপেক্ষিক ভর হচ্ছে 0, প্রোটনের জন্য হচ্ছে 1 এবং নিউট্রনের জন্য 1। তো এই যে ছকটা বইয়ের মধ্যে আছে, এই ছকটার জন্য অনেক MCQ আসে, যে সাংগঠনিক কণা কয়টা আছে, 3টা আছে। এখানে একটা ঢোকে দেবে বলবে নিচের কোনটি সাংগঠনিক কণা নয়, তাহলে যেটা ঢোকে দেবে ওটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটার প্রকৃত ভর জানতে হবে, ভর জানতে হবে, প্রকৃত আধান জানতে হবে, এবং আপেক্ষিক আধান জানতে হবে, এবং আপেক্ষিক ভর জানতে হবে। এটা হচ্ছে সাংগঠনিক কণা। তো এটা জানার জন্য সাংগঠনিক কণা বেসিকটা জানা খুব দরকার। এখন আসেন কোশ্চেনটাতে। এখানে বলা আছে যে প্রকৃত ভর দেওয়া আছে হচ্ছে, আর আমরা জানি হচ্ছে একটা নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে, প্রোটন থাকে এবং হচ্ছে নিউট্রন থাকে, এই দুটো মিলে হচ্ছে নিউক্লিয়াস। আর প্রকৃত ভর, একটা মৌলের প্রকৃত ভর দেওয়া আছে 5.375 10⁻23 এবং এর নিউট্রন সংখ্যা দেওয়া আছে 17। তাহলে আমরা প্রকৃত ভর সমান কী জানি, m সমান জানি নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে যতগুলো প্রোটন আছে সেটার ভর, যতগুলো নিউট্রন আছে তার ভর, যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে প্রকৃত ভর। তাহলে প্রকৃত ভর দেওয়া আছে 5.357 10⁻⁻23, আর এখানে নিউট্রন দেওয়া আছে 17। আমার নিউট্রনের একটা নিউট্রনের ভর আমরা জানি 1.67 প্রোটন 5 ইন্টু 10⁻⁻24 ধরলাম। তাহলে মৌলটা সমাপ্ত করার জন্য বের করা লাগবে কি, বের করা লাগবে হচ্ছে প্রোটন সংখ্যা, যেটা হচ্ছে প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাকে ধরে নিলাম xp, ধরে নিলাম p প্রোটন সংখ্যা, আর একটা প্রোটনের ভর আমরা জানি 1.673 ইন্টু 10⁻⁻24। এখান থেকে ক্যালকুলেশন করে, এখানে দেওয়া আছে 17, এনের মান দেওয়া আছে 17, এখান থেকে ক্যালকুলেশন করে p মনে হয় সম্ভবত আসে 15। তো যদি 15 আসে, p ইকুয়াল টু আসে 15 হচ্ছে ফসফরাস, তাহলে মৌলটা হবে ফসফরাস। ক্যালকুলেশন করে 15 আসে, 15 আসলে মৌলটা হবে ফসফরাস। তো আমাদের গয়ের অ্যান্সার হয়ে গেল। মৌলটার নাম কি, মৌলটা হচ্ছে ফসফরাস। এখন ঘ নম্বর কোশ্চেনে ছিল 4F 4P এবং 4D শক্তিক্রম, মানে কোনটা উচ্চ শক্তি স্তর, কোনটা নিম্ন শক্তি স্তর। এটা বের করার জন্য আমাদের জানতে হবে n+l এর মান। যেটা n+l এর মান কম সেটা নিম্ন শক্তি স্তর, যেটা n+l এর মান বেশি সেটা উচ্চ শক্তি স্তর। তাহলে 4F এর জন্য 4F ইকুয়াল টু n+l, n এর মান হচ্ছে 4, l এর মান হচ্ছে f এর জন্য 0 1 2 3, f এর জন্য হবে 3, তাহলে টোটাল 7। 4P এর জন্য হচ্ছে n+l ইকুয়াল টু 4
প্লাস পি এর জন্য হবে এন এর মান 1, 5, 4D, এন প্লাস এল, এন এর মান হচ্ছে 4 আর ডি এর জন্য হবে 2, 6। তাহলে শক্তির ঊর্ধ্বক্রম হবে 4p যেটা 5, দেন হচ্ছে 4d যেটা 6, তারপরে হবে 4f, এটা হচ্ছে 7। একটু লিখে দিলেই পুরা ঘয়ের 4-এর মধ্যে 4ই দেবে। তো এটা হচ্ছে শক্তির ঊর্ধ্বক্রম। তো এই ছিল আজকের টপিক। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব